নমস্কার, আশা করছি সকলেই ভালো আছো। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল, আর তোমরা দেখছো এডুকেশন গ্রাউন্ড বাংলা চ্যানেল। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে কিছু জেনারেল স্টাডিজ এর এমসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি, এবং বলতে পারো সেটা মক টেস্ট টাইপের। তোমরা যারা ক্লাসে আছো, ক্লাস দেখছো, তো তারা অবশ্যই খাতা নিয়ে বসবে এবং প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার গুলোকে পয়েন্ট আউট করবে খাতার মধ্যে, এবং সব শেষে দেখবে কতগুলো প্রশ্ন ঠিক হয়েছে। 20খানা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, আর কতগুলো ঠিক হয়েছে দেখে তোমরা অবশ্যই ভিডিও নিচে যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে গিয়ে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে। তো কথা না বাড়িয়ে টপিকে চলে যাব, আর তার পূর্বে তোমাদেরকে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এবং পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে, যাতে সকল ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, এবং যারা ফেসবুক থেকে ভিডিওটিকে দেখছো তারা ফেসবুকটিকেও ফলো করে দেবে। তো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে। প্রথম প্রশ্নে বলেছে কোন উৎসবে গরবা করা হয়। গরবা কি নৃত্য বা নাচ বলতে পারো, তো সেটা কোন উৎসবে পালন করা হয়। অপশন এ পোঙ্গল উৎসব, অপশন বি নবরাত্রি উৎসব, নাকি অপশন সি দিওয়ালি উৎসব, নাকি অপশন ডি বিহু। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি নবরাত্রি। নবরাত্রি উৎসবে গরবা করা হয়, গরবা নৃত্যটি করা হয়। নবরাত্রি মেনলি 9 রাত ব্যাপী একটি ব্রত পালন করে, ঠিক আছে। 9 রাত ব্যাপী একটি ব্রত পালন করার যে একটি উৎসব পালন করা হয়, ঠিক আছে। এটা মেনলি আমাদের বাঙালিদের যে দুর্গোৎসব হয়, তার যে দুর্গোৎসব মেনলি কি ষষ্ঠী সপ্তমী অষ্টমী এই 4 দিন হয়। তো সেটা প্রথমার থেকে এই অনুষ্ঠান, এই যে নবরাত্রি উৎসবটি পালন করে সেখানকার লোক। তারপরে দশেরা উৎসবও পালন হয়, সেখানে রাবণ বধের একটা পুতুল টাইপ, রাবণের যে পুতুলকে পুরনো হয়, এটা একটা উৎসব সেখানে পালন করে নবরাত্রির পরে দশেরা। তো দেখো নবরাত্রি মেনলি গুজরাটে পালন করা হয়, বিহু করা হয় আসামে, ওনাম উৎসব করা হয় কেরলে, আর পোঙ্গল উৎসব করা হয় তামিলনাড়ুতে। পরবর্তী প্রশ্নে কি বলেছে। পরবর্তী প্রশ্নে বলেছে ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশের পেছনে কে ছিলেন। হ্যাঁ, ভারতে যে প্রথম সংবাদপত্র প্রকাশ হয়েছে তার পেছনে কে ছিলেন। অপশন দেখে নাও। অপশন হয়েছে দীনবন্ধু মিত্র, জেমস অগাস্টিন হিকি, নাকি হেমচন্দ্র কর, নাকি হরিশচন্দ্র মুখোপাধ্যায়। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে জেমস অগাস্টাস হিকি, যিনি ভারতে প্রথম সংবাদপত্র প্রকাশ করেছিলেন। বেঙ্গল গ্যাজেট হলো প্রথম ইংরেজি সংবাদপত্র, যা 1780 সালে শুরু করা হয়েছিল। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। প্রথম বৌদ্ধ পরিষদ নিচের কোন শহরে অনুষ্ঠিত হয়। অপশন এ নালন্দা, অপশন বি গয়া, অপশন সি বৈশালী, নাকি অপশন ডি রাজগৃহ। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি রাজগৃহ। রাজগৃহতে সর্বপ্রথম বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়। এখানে দেখো বৌদ্ধ পরিষদ প্রথম যেটা অনুষ্ঠিত হয়েছিল 483 বিসিতে হয়েছিল, স্থান ছিল সেটাও রাজগৃহতে। মানে এটাই বলছি, যেটা রাজগৃহ, এই প্রশ্নের আনসার সেটা রাজগৃহতে ছিল। সেখানে সভাপতি ছিলেন মহাকাশ্যপা এবং রাজা ছিলেন অজাতশত্রু। দ্বিতীয় বৌদ্ধ পরিষদ কত সালে হয়েছিল। 383 বিসি, বলতে খ্রিস্টপূর্বাব্দ বা বিফোর ক্রিস্ট, খ্রিস্টপূর্বাব্দের। হ্যাঁ, 383 খ্রিস্টপূর্বাব্দ। স্থান ছিল বৈশালী, সভাপতি ছিলেন সাব্বাকামী, রাজা ছিলেন কালাশোক। তৃতীয় বৌদ্ধ পরিষদ ছিল 250 বিসিতে, তার স্থান ছিল পাটলিপুত্র, এবং সভাপতি ছিলেন মোগালীপুত্র তিসা, এবং রাজা ছিলেন অশোক। আর চতুর্থ বৌদ্ধ পরিষদ হয়েছিল 72 এডিতে, মানে এটা খ্রিস্টাব্দে, হ্যাঁ, খ্রিস্ট জন্মের পরে। আর স্থান ছিল কুণ্ডল বন বা মানে কাশ্মীরের কুণ্ডল বনে। আর সভাপতি ছিলেন বাসুমিত্র বা অশ্ব ঘোষ। আর রাজা ছিলেন, এর বাসুমিত্র তো হবে না, বসুমিত্র হবে, হ্যাঁ, অশ্ব ঘোষ। আর রাজা ছিলেন কনিষ্ক, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে। সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত। অপশন এ কি বলেছে শিকাগো, অপশন বি বোস্টন, অপশন সি লস অ্যাঞ্জেলস, নাকি অপশন ডি নিউ ইয়র্ক। সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশন, যাকে আমরা ইংরেজিতে ইউনাইটেড নেশন বলি, তাকেই বলা সম্মিলিত জাতিপুঞ্জ। সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর মানে হেডকোয়ার্টার কোথায় অবস্থিত। সঠিক অ্যান্সার হয়ে যাবে নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত। সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়েছিল কত সালে। 24শে অক্টোবর 1945 সালে। বর্তমানে 193টি দেশ সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য,
এবং দক্ষিণ সুদান 2011 সালে জাতিসংঘে যোগদানকারী সর্বশেষ এবং 193তম সদস্য ছিলেন। দক্ষিণ সুদান সর্বশেষ 2011 সালেই সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য পদ সর্বশেষ গ্রহণ করা হয়েছিল। সেটা ছিলেন দক্ষিণ সুদান বা সাউথ সুদান, আর সেই দেশ ছিল 193তম সদস্য। সম্মিলিত জাতিপুঞ্জের সনদটি 24 অক্টোবর 1945 সালে কার্যকর হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে। পরবর্তী প্রশ্নে বলেছে ভারতীয় সংবিধানে 20 বা যেটা দুটো এক্স দেওয়া আছে এটাকে 20 বলতে পারো, 20 অংশ কিসের সাথে সম্পর্কিত বা ড্যাশের সাথে সম্পর্কিত। অপশন এ দিয়েছে সংবিধান সংশোধন, অপশন বি জরুরি বিধান, অপশন সি বিবিধ মানে মিসলেনিয়াস বলতে পারো, অপশন ডি সরকারি ভাষা। এখানে ভারতীয় সংবিধানের 20 নম্বর অংশ সংবিধান সংশোধনের সাথে জড়িত। পার্ট 20 এটা আর্টিকেল ধারা হচ্ছে 368, সেখানে সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন বা ডেপুটি প্রাইম মিনিস্টার কে ছিলেন। অপশন এ এল কে আদবানি, অপশন বি মোরারজি দেশাই, অপশন সি চরণ সিং, নাকি অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল। সঠিক অ্যান্সার হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন আমাদের দেশের স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী। সর্দার বল্লভভাই প্যাটেলকে কি বলা হতো? লৌহ মানব বলা হতো। ঠিক আছে, ভারতীয় প্রতিরক্ষা পরিষদে বা পরিষেবার সর্বোচ্চ সামরিক পুরস্কার কোনটি? ভারতীয় প্রতিরক্ষা পরিষেবার সর্বোচ্চ সামরিক পুরস্কার এ পরমবীর চক্র, বি অশোক চক্র পুরস্কার, মহাবীর চক্র, নাকি সর্বোত্তম যুদ্ধ সেবা পদক। এরা সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতীয় প্রতিরক্ষা পরিষেবার সর্বোচ্চ সামরিক পুরস্কার হচ্ছে পরমবীর চক্র। তারপরে কি রয়েছে? পরমবীর চক্র, তারপরে রয়েছে অশোক চক্র, তারপরে রয়েছে 3 নম্বরে মহাবীর চক্র, 4 নম্বরে রয়েছে কীর্তি চক্র, 5 নম্বরে বীর চক্র এবং 6 নম্বরে রয়েছে শৌর্য চক্র। অষ্টম প্রশ্নের বলেছে নিচের মধ্যে কোন ব্যক্তি বা কে মহাত্মা গান্ধীর সাথে পুনা চুক্তি স্বাক্ষর করেন? অপশন এ আলী ভাইরা, অপশন বি চিত্তরঞ্জন দাস, অপশন সি জ্যোতিবা ফুলে, নাকি অপশন ডি ভীমরাও আম্বেদকর। নিচের মধ্যে মহাত্মা গান্ধীর সাথে ভীমরাও আম্বেদকর পুনা চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তি 1932 সালে স্বাক্ষরিত হয় এবং এই চুক্তিটি ছিল দলিত সম্প্রদায়ের নেতা এবং ভারতীয় যে জাতীয় কংগ্রেস রয়েছিল তাদের মধ্যে চুক্তি ছিল। দলিত সম্প্রদায়ের নেতাকে ভীমরাও আম্বেদকর ছিলেন। এর লক্ষ্য ছিল প্রাদেশিক আইন সব পরিষদে দলিতদের জন্য সংরক্ষিত আসন, মানে দলিতদের নিয়েও একটি যে সরকারের ভাবা উচিত সেই দিকে ভীমরাও আম্বেদকর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং ভীমরাও আম্বেদকরের লক্ষ্যই ছিল দলিতদেরকে অগ্রসর করা ভারতের সমগ্র ক্ষেত্রে। ঠিক আছে, তার জন্য তিনি কিন্তু দলিতদের হয়ে কাজ করেন, তিনি নিজেও একজন দলিত ছিলেন, এটা মাথায় রাখবেন। পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে ইভিএম বা বৈদ্যুতিক ভোটদান মেশিন কোন রাজ্যে প্রথমবার ব্যবহার করা হয়েছিল? ইভিএম বা বলা হয় ইলেকট্রনিক ভোটিং মেশিন, যাকে বাংলায় বলা হয় বৈদ্যুতিক ভোটদান মেশিন, কোন রাজ্যে প্রথম ব্যবহার করা হয়েছিল? অপশন এ বিহার, অপশন বি কেরালা, অপশন সি গুজরাট, অপশন ডি উত্তরপ্রদেশ। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি কেরালাতে সর্বপ্রথম ইভিএম বা বৈদ্যুতিক ভোটদান মেশিন চালু করা হয়েছিল, মানে মাধ্যমে ভোট প্রদান চালু করা হয়েছিল। অর্থশাস্ত্রের লেখক কে? অর্থশাস্ত্রের লেখক হচ্ছেন, অপশনগুলো আগে দেখে নাও, বিষ্ণু শর্মা, কালিদাস, নাকি চন্দ্রগুপ্ত, নাকি চাণক্য। অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি চাণক্য, যাকে আমরা কৌটিল্য নামেও জানি। ঠিক আছে, 321 খ্রিস্টপূর্বাব্দের দিকে চাণক্য প্রথম মৌর্য সাম্রাজ্যে ছিলেন, চন্দ্রগুপ্ত মৌর্য প্রথম, তার সাম্রাজ্যে প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে চন্দ্রগুপ্ত মৌর্য যেহেতু প্রথম মৌর্য সাম্রাজ্য, তার সাম্রাজ্য প্রতিষ্ঠার পেছনে চাণক্যের এক গুরুত্বপূর্ণ অবদান ছিল। তার অবশ্যই 321 খ্রিস্টাব্দে হয়েছিল এবং তার জন্য তাকে ভীষণভাবে কৃতিত্ব দেওয়া হয়েছিল। চাণক্য চন্দ্রগুপ্ত এবং তার পুত্র বিন্দুসারের প্রধান উপদেষ্টা হিসাবে কাজ করেছিলেন। ঠিক আছে,
চন্দ্রগুপ্তের পরে তার রাজ্যের যে শাসক ছিলেন বিন্দুসার ছিলেন, এবং তাদের উভয়ের প্রধান উপদেষ্টা, মানে রাজ্য কিভাবে চালাতে হবে সেই উপদেশটা চাণক্যই পালন করেছিল। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, নিম্নলিখিত কোন সালে পিটস ইন্ডিয়া আইন পাস হয় বা পিটস অ্যাক্ট, পিটস ইন্ডিয়া অ্যাক্ট। এখানে অপশন বলেছে 1773, 1784, 1835 নাকি 1793। সঠিক অ্যান্সার হয়ে যাবে কি 1784 সনে প্রথম পিটস ইন্ডিয়া আইন পাস হয়। 1773 সালে রেগুলেটিং আইন হয়েছিল, রেগুলেটিং আইন তার যে ত্রুটিগুলো ছিল তাকে সমাধান করার উদ্দেশ্যেই এই পিটস ইন্ডিয়া অ্যাক্ট পাস করানো হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পি দ্য ইয়াঙ্গারের নাম অনুসারেই এর উইলিয়াম পিটসের দ্য পিটস হবে, হ্যাঁ, দ্য ইয়াঙ্গারের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছিল, এবং এই আইনের মাধ্যমে একটি বোর্ড অফ কন্ট্রোলও নিয়োগ করা হয়েছিল। এছাড়াও কোম্পানি এবং ক্রাউনের দ্বারা ব্রিটিশ ভারতে একটি যৌথ সরকারের জন্য চূড়ান্ত কর্তৃত্ব ধারণ করা হয়েছিল, মানে যৌথভাবে সরকার গঠন করা। সেই সময় যেহেতু রাজকীয় শাসন ছিল এবং রাজার দ্বারা, ক্রাউনদের দ্বারা এবং কোম্পানির দ্বারা একত্রে যৌথ সরকার চালানোর একটি প্রথা শুরু হয়েছিল, এবং এই পিস ইন্ডিয়া অ্যাক্টের পরে এই প্রথা শুরু করা হয়েছিল। অপশন 12 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, অলিম্পিকের উৎসের সাথে কি সম্পর্কিত। তো অলিম্পিক অপশন কি বলেছে, গ্রিক, অপশন বি আমেরিকা, অপশন সি ইন্ডিয়া হবে এটা, হ্যাঁ স্পেলিং ভুল করেছে, অপশন ডি শ্রীলঙ্কা। সঠিক অ্যান্সার কি হয়ে যাবে অপশন এ, অলিম্পিকের উৎসের সাথে অপশন এ মানে গ্রিক দেশটির নাম সম্পর্কিত, কারণ গ্রিকের অলিম্পিয়াড শহরে সর্বপ্রথম অলিম্পিক গেম, অলিম্পিয়াডে সর্বপ্রথম অলিম্পিক গেম আয়োজন করা হয়েছিল, আর অলিম্পিয়াডের নাম অনুসারেই এই গেমের নাম অলিম্পিক রাখা হয়েছে। তবে এর সঠিক কবে শুরু হয়েছে সেটা বিভিন্ন তথ্যতে আইডিয়া করে বলা হচ্ছে, অনুমান করে বলা হচ্ছে, কিন্তু নির্দিষ্ট সময় বলা এখনো সম্ভব হয়ে ওঠেনি। এই গেমের ইতিহাস প্রায় কি 3000 বছর পুরানো, যা আমাদের নিয়ে যায় প্রাচীন গ্রিসের পেলপোনিসদের কাছে। অলিম্পিয়ায় আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা প্রতি 4 বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয় এবং অলিম্পিক গেমস নামটি অর্জন করে। এটির সঠিক সূচনা কবে হয়েছিল তা এখনো পর্যন্ত অজানা, তবে 1776 খ্রিস্টাব্দ পূর্বাব্দে তাদের যে তারিখ, সেই যে তারিখ প্রায় বিভিন্ন লিখিত সূত্রে উদ্ধৃত করা হয়েছিল, এবং 1894 সালে পিএডি কুবার্টিন অলিম্পিক গেমসকে পুনর্জীবিত, মানে 1994 সালের পূর্বে সেটা একটা ওল্ড প্রসেসে চলছিল এবং তারপরে দীর্ঘদিন বন্ধ ছিল, এবং তারপরে পুনরায় আধুনিক পরিকল্পনার সাথে অলিম্পিক গেমসকে আর কি পুনরুজ্জীবিত করে কে, পিএডি কুবার্টিন। তা কবে 1894 সালে, এবং তার পরিকল্পনা শুরু করেছিলেন, এবং 1896 সালে এথেন্স আধুনিক যুগের প্রথম গেমস অনুষ্ঠিত হয়েছিল এথেন্সে। মানে তিনি 1994 সালে পিএডি কুবার্টিন কি করেছিলেন, অলিম্পিক গেমসকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা শুরু করেছিলেন, এবং তার ঠিক 2 বছর পর 1896 সালে আবার আধুনিক যুগের প্রথম গেমস অনুষ্ঠিত হয়েছিল আধুনিক ভাবে। মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করেছে কে, কোন সংস্থা, দেখো ডাব্লিউবি, আইএমএফ নাকি ইউএনডিপি নাকি ডাব্লিউইএফ। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার ইউএনডিপি। ইউএনডিপি ফুল ফর্ম কি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম হচ্ছে ইউএনডিপি ফুল ফর্ম। মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে এই ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, আলোকবর্ষে কোন ভৌত রাশি পরিমাপ করা হয়। অপশন এ কি বলেছে, অপশন এ বলেছে গতিবেগ, অপশন বি বলেছে দূরত্ব, অপশন সি বলেছে সময়, অপশন ডি বলেছে তারার উজ্জ্বলতা। আলোকবর্ষ মেইনলি দূরত্বের সাথে সম্পর্কিত, দূরত্ব মাপতে আলোকবর্ষকে ব্যবহার করা হয়। আমরা দেখো অনেক ক্ষেত্রে আমরা শুনি এই গ্রহটি এত আলোকবর্ষ দূরে, পৃথিবীর থেকে এত আলোকবর্ষ দূরে অবস্থিত। তাহলে দেখো গ্রহের নক্ষত্রের দূরত্ব মাপার ক্ষেত্রে আমরা আলোকবর্ষ, মানে বিজ্ঞানীরা আলোকবর্ষ শব্দটিকে ব্যবহার করে, এবং সেই ক্ষেত্রে আলোকবর্ষ শব্দটিকে আমরা পরিচিত, শব্দটির সাথে পরিচিত। দূরত্ব ভৌত রাশি মাপার ক্ষেত্রে আলোকবর্ষকে ব্যবহার করা হয়। তো দেখো
পরবর্তী প্রশ্নে কি বলেছে, পশ্চিমবঙ্গের আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট জাতীয় উদ্যান কোনটি? জাতীয় উদ্যান বলতে কি, ন্যাশনাল পার্ক। ঠিক আছে, অপশন এ বক্সা টাইগার রিজার্ভ, অপশন বি জলদাপাড়া জাতীয় উদ্যান, নাকি অপশন সি গরুমারা জাতীয় উদ্যান, নাকি অপশন ডি সিঙ্গলীলা জাতীয় উদ্যান। এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কি সিঙ্গলীলা জাতীয় উদ্যান হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে ছোট জাতীয় উদ্যান। সিঙ্গলীলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের দার্জিলিং এ অবস্থিত, যা হিমালয়ের উচ্চ শৃঙ্গে অবস্থিত। সিঙ্গলীলা জাতীয় উদ্যান হলো একটি উচ্চতর পার্ক যেখানে ভার্জিন রডডেন্ড্রন বন রয়েছে। এটিকে 1986 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয় এবং পরবর্তীতে 1992 সালে এটি জাতীয় উদ্যানে পরিণত হয়। এটি 80 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত, 7,900 ফুট থেকে প্রায় 12,000 ফুটের মধ্যে উচ্চতায় অবস্থিত। ও এটা হয়ে যাবে, দেখো এখানে ভুল হয়েছে, এটা পার্কটি হবে, পার্কটি কি পশ্চিমবঙ্গের এটা সর্বোচ্চ। ঠিক আছে, পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান এবং বন্যপ্রাণী অভয়ারণ্য কি কি রয়েছে, সুন্দরবন, গরুমারা জাতীয় উদ্যান, নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান, সিঙ্গলীলা জাতীয় উদ্যান এবং সুন্দরবন জাতীয় উদ্যান, টাইগার রিজার্ভ এবং জলদাপাড়া জাতীয় উদ্যান। দেখো এটার আমরা পিডিএফ আমাদের ডেসক্রিপশনে তো কি দেওয়া আছে, টেলিগ্রাম লিংক দেওয়া রয়েছে, তো সেখানে গিয়ে তোমরা এটা পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, তো সেখানে গিয়ে তোমরা অবশ্যই পিডিএফটিকে সংগ্রহ করে নেবে। তো দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে, পরবর্তী প্রশ্নে বলেছে অস্ট্রেলিয়ায় কোন শহরে 2026 সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে? সেটা কি ভিক্টোরিয়া, নাকি সিডনি, নাকি পার্থ, নাকি ব্রিসবেন? তো অবশ্যই ভিক্টোরিয়াতে অনুষ্ঠিত হতে চলেছে অস্ট্রেলিয়ার আমাদের পরবর্তী যে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত প্রতি 4 বছর অন্তর অন্তর, সেটা 2026 সালে আবার পুনরায় হতে চলেছে, সেটা ভিক্টোরিয়াতে, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে হতে চলেছে। দেখো 2026 গেমস গুলি কি কি রয়েছে, জিলং, বেলারাত, বেন্দিগো এবং গিপসল্যান্ড শহরে এই গেমস গুলি এই শহরে অনুষ্ঠিত হচ্ছে। এবং মেলবোর্নে 2006 সালে এই ইভেন্টের আয়োজন করা হয়েছিল এবং তারপরে এবার ওই অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় ষষ্ঠবারের জন্য আয়োজন করা হচ্ছে এই কমনওয়েলথ গেমস। প্রথম হয়েছিল 1930 সালে এবং তারপরে 1942 এবং 1946 দুই সিজন বাতিল করা হয়েছিল কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে, সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। এবং 1930 থেকে 50 সাল পর্যন্ত এই গেমসকে ব্রিটিশ এম্পায়ার গেমস বলা হতো। তাহলে সর্বপ্রথমের দিকে এই গেমসকে ব্রিটিশ এম্পায়ার গেমও বলা হয়েছে এবং পরবর্তীতে এর নাম কমনওয়েলথ গেমস রাখা হয়েছে। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি, যেটা আমাদের পৃথিবীর সারফেসের সাথে যুক্ত? দেখো ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার নাকি থার্মোস্ফিয়ার? সঠিক অ্যান্সার হয়ে যাবে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর, যা কি পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় 12 থেকে 13 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, বায়ুমণ্ডলের ঘনত্ব এবং তাপমাত্রার সাথে বিভিন্ন স্তর নিয়ে গঠিত এই স্তর, মানে এই স্তরে সব থেকে বায়ুমণ্ডলের ঘনত্ব রয়েছে এবং তাপমাত্রাও সব থেকে বেশি এখানে, যেহেতু সূর্য আলো সর্বপ্রথম এসে পৃথিবীর পৃষ্ঠেই পড়ে এবং তারপরে সেখান থেকে রিফ্লেক্ট হয়ে যে পৃথিবীর পৃষ্ঠ থেকে যে উত্তাপ রিফ্লেক্ট হয় সর্বপ্রথম কিন্তু এই স্তরেই অনুভূত হয়। তো সেই জন্য এই স্তরেই সব থেকে বেশি তাপমাত্রা অনুভূত হয় এবং বায়ুমণ্ডলের ঘনত্ব সব থেকে বেশি এই স্তরে। আমাদের বায়ুমণ্ডল পৃথিবীর পৃষ্ঠ থেকে শুরু করে 5টি স্তরে বিভক্ত রয়েছে, সেগুলো কি ট্রোপোস্ফিয়ার, তার উপরে স্তরকে কি বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে স্তরকে মেসোস্ফিয়ার, তারপরে স্তর থার্মোস্ফিয়ার এবং তার উপরে স্তরকে এক্সোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারকে আমরা অনেক সময় ওজোনোস্ফিয়ারও বলি। ঠিক আছে, স্ফিয়ারও বলা হয়, আর এই স্তরে ওজোন স্তর থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে হোয়াট ডু উই ওয়ান্ট বইটি লিখেছেন? এম এন রায়, নাকি অরবিন্দ ঘোষ, নাকি অরবিন্দ ঘোষ, নাকি এম এ জিন্না, নাকি রাজেন্দ্র প্রসাদ? সঠিক অ্যান্সার হয়ে যাবে কি, সঠিক অ্যান্সার হয়ে যাবে এম এন রায়। এম এন রায় হচ্ছেন আমাদের এই যে হোয়াট ডু উই ওয়ান্ট বইটি লিখেছেন। ঠিক আছে, হোয়াট ডু উই ওয়ান্ট বইটি কে লিখেছেন? এম এন রায়। এম এন রায়ের ফুল নাম কি বলতে পারো? মানবেন্দ্র নাথ রায়। একটু দাঁড়াবে, ডিস্টার্ব দিচ্ছে।
আচ্ছা, এম এন রায়ের নাম কি? মানবেন্দ্রনাথ রায়। আর এম এন রায়ের বইগুলো কি কি? ইন্ডিয়া ইন ট্রানজিশন, দ্য ফিউচার অফ ইন্ডিয়ান পলিটিক্স, ইন্ডিয়াস ম্যাজিক, হোয়াট ডু উই ওয়ান্ট। অরবিন্দ ঘোষের লেখা বইগুলো হচ্ছে সাবিত্রী, এ লেজেন্ড অ্যান্ড আ সিম্বল, দ্য মাদার, দ্য লাইফ ডিভাইন, সিনথেসিস অফ যোগ এবং দি অ্যাওয়ার অফ গড। এম আই জিন্না, দি resurgence of Muslim separatism in British India, a selection of unpublished correspondence. Quotes from the Kuwait, the nation's voice, achieving the goal, March-August 1947, Rajendra Prasad, India Divided, Tears of Paradise, সাহিত্য শিক্ষা আর সংস্কৃতি। এই বইগুলো মনে রাখবে, এই বইগুলো থেকে অনেক সময় প্রশ্ন আসে। তো হোয়াট ডু উই ওয়ান্ট এম এন রায় লিখেছেন। পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে। পরবর্তী প্রশ্নে বলেছে ভারতের প্রতিবেশী দেশ আফগানিস্তানের রাজধানীর নাম কি? অপশন এ কান্দাহার, অপশন বি কাঠমান্ডু, অপশন সি কাবুল, নাকি অপশন ডি করাচি। সঠিক অ্যান্সার হয়ে যাবে কাবুল। তোমরা সবাই জানো ভারতের প্রতিবেশী দেশ আফগানিস্তান, রাজধানী হচ্ছে কাবুল। প্রতি বছর কতগুলি বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয়? অপশন এ 5টি, অপশন বি 7টি, অপশন সি 4টি, অপশন ডি 6টি। প্রতি বছর নোবেল পুরস্কার দেওয়া হয় প্রধানত 6টি বিভাগে। সর্বপ্রথম দেওয়া হতো 5টি বিভাগে, ঠিক আছে, সেটি যখন আলফ্রেড নোবেল প্রথম শুরু করেছিল। এখানে দেখো বলা রয়েছে আলফ্রেড নোবেলের সম্মানে 10ই ডিসেম্বর 1901 সালে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল এবং আলফ্রেড নোবেল সর্বপ্রথম 5টি বিভাগে 5টি পুরস্কারের বিধানই করেছিলেন এবং অর্থনীতিতে পুরস্কারটি তার স্মৃতিতে পরে যুক্ত হয়েছে, মানে অর্থনীতি বলতে ইকোনমিক্সে, এটা আমরা পরবর্তীতে অ্যাড করা হয়েছে পুরস্কারটি, ঠিক আছে। মোট 6টি বিভাগে প্রতি বছর এই পুরস্কারটি দেওয়া হচ্ছে। নোবেল পুরস্কারগুলো কি কি তোমরা দেখো, দেখে নাও। নোবেল পুরস্কারগুলো হচ্ছে কি কি বিষয় দেওয়া হয় মেইনলি। পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়, তারপরে রসায়নেও নোবেল পুরস্কার দেওয়া হয়। আর এটা কি করে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স কর্তৃক প্রদেয়, আর রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স কর্তৃক প্রদেয় দুটোই কি রসায়ন বিভাগ এবং পদার্থ বিজ্ঞান বিভাগে দেয় এই বিভাগটি, ঠিক আছে। আর শরীরবৃত্তি এবং চিকিৎসা বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয় ক্যারোলিনস্কা ইনস্টিটিউট কর্তৃক, ঠিক আছে। সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয় সুইডিশ একাডেমি কর্তৃক এবং শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়েজিয়ান নোবেল কমিটি কর্তৃক এবং অর্থনীতিতে নোবেল স্মৃতি পুরস্কার দেওয়া হয় সোভেরিস রিক্স্যাঙ্ক ব্যাংক অফ সুইডেন কর্তৃক, ঠিক আছে। তো আশা করি তোমাদের কাছে সব প্রশ্নগুলো ক্লিয়ার হলো এবং তোমরা অবশ্যই প্রশ্নগুলো খাতায় পয়েন্ট আউট করেছো এবং কমেন্ট সেকশনে অবশ্যই লিখবে, ঠিক আছে। তাহলে আমি বুঝতে পারবো কতগুলো তোমরা ঠিক করতে পারবে। চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এই 20খানা প্রশ্নই ছিল এবং যারা চ্যানেলে এখনো নতুন আছো, এখনো সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।